শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আর শুরুতেই একবার মনে করিয়ে দিতে চাই, সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। দেশে নতুন করে ৩,২৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শেষ ২৪ ঘন্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৯৯৭ জনের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় শনাক্তের তুলনায় মৃত্যুহার ১.২৫%। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৭২৭টি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১,৫৯,৬৭৯ জন। গত ২৪ ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২.৩৩%। সুস্থ হয়েছেন ২,৬৭৩ জন, যা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪.29%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে সর্বনিম্ন ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি সৃষ্টিশীল কাজ করতে উদ্বুদ্ধ করা হয়। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,২৮৮টি। এ পর্যন্ত শনাক্ত ১,৫৯,৬৭৯টি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন। এ পর্যন্ত ১,৯৯৭ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে শুরু হয়েছে কোভিড-19 রোগীদের চিকিৎসা। রোগীরা কেবিন ব্লক ও পুরনো বেতার ভবনে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল ৮টা থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের কেবিন ব্লকের ২৫০টি এবং পুরনো বেতার ভবনে ১২০টি সহ মোট ৩৭০টি শয্যা রাখা হয়েছে। কেবিন ব্লকে ভাড়া দিয়ে এবং পুরনো বেতার ভবনের করোনা ইউনিটে ফ্রি সেবা দেওয়া হবে বলে জানান বিএসএমএমইউ পরিচালক। শুরুর ৪ ঘন্টায় ৩ জন রোগী ভর্তি হয়েছেন। নিচতলায় হচ্ছিল আমাদের থাকবে ট্রায়াজ এবং রিসেপশন, ইমার্জেন্সি। এই জায়গায় টোটাল ২৪টা বেড আছে এবং এই জায়গাটায় মনিটর, হাইফ্লো নেজাল ক্যানুলা, তারপর সিপ্যাপ মেশিন, মানে লাইফ সেভিং যত যন্ত্রপাতি আছে সব কিছু এখানে সংকলন করা আছে। চীনের ভিতরে যে অংশটা, এটা হচ্ছে রেড জোন, অর্থাৎ এটা হচ্ছিল কোভিড জোন, এবং ওই গেটটা এখনও শেষ করা যায়নি। আমরা আজকের ভিতরে গেটটা শেষ করে দিব। এটা অ্যাবসলিউটলি একটা নিয়ন্ত্রিত এলাকা থাকবে। এক কিটে ২ পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও বাংলাদেশে শুরু হয়েছে করোনা পরীক্ষার নতুন এই পদ্ধতি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এরই মধ্যে চট্টগ্রাম সহ বেশ কিছু স্থানে এই পদ্ধতি চালু হয়েছে। অথচ বিষয়টি জানে না জাতীয় পরামর্শক কমিটি। বিশেষজ্ঞরা বলছেন, এতে ভুল ফলাফলের পরিমাণ বাড়বে, যা রোগ নিয়ন্ত্রণের তুলনায় রোগ ছড়াতে সহায়তা করবে। কিট সংকটে দেশে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না করোনা পরীক্ষা। পরিস্থিতি সামাল দিতে এবার অনুমোদনহীন ১ কিটে ২ জনের পরীক্ষার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ২৪টা টেস্টের মধ্যে ২১টা বা ২০টা টেস্ট করা যেত, এখন সেটা ৪০-৪২টা টেস্ট করা যাচ্ছে। যখন আপনি সিস্টেম কম্প্রোমাইজ করবে তখন কিছু দুর্বলতা থাকবেই। ফলস নেগেটিভটা যত বেশি কম হয়, তার মানে কি হলো, তার শরীরে ভাইরাস আছে কিন্তু আমি সেটা নির্ধারণ করব পরীক্ষা আসলে নেগেটিভ। দেখেন, এই যে অর্ধেক ব্যবহার করলে কিন্তু এই সম্ভাবনাটা কম হলেও কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। করা যাবে না কেন, আপনি সবই অর্ধেক দিলেন, করা তো কোনো ব্যাপার না, কিন্তু এটার অথেন্টিসিটি বা ঠিক আছে কিনা, এটার ভ্যালিডিটিটা আগে বা ইভ্যালুয়েশন আগে করতে হবে। যে কোনো কিছু আপনি সুইচ ওভার করার আগে আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে। এটা কোনো আলোচনা হয় নাই, এগুলো সিদ্ধান্ত এবং সিদ্ধান্তর মানে ইমপ্লিমেন্টেশন সমস্ত যে কারা করছে, ওরা তো আমাদেরকে বলেছিল কি যথেষ্ট আছে, সংকট হবে কেন, আমাদের সুপারিশ ওরা মানছে না, আমাদেরকে মিথ্যা বা ভুল তথ্য দিচ্ছে। এক এক জায়গায় এক এক রকম মেশিন ব্যবহার হয়, এক এক মেশিনের জন্য আমাদের কিট যে একরকম তাও না। এগুলো আলোচনা হয়েছে, যারা টেকনিক্যাল পারসন তারা কাজ করছেন, দেখছেন। রাজধানীতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। ছুটির দিন সকালে করোনা পরীক্ষায় মুগদা হাসপাতালে ভিড় করেন মানুষ। ৯টায় নমুনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় 10:30টায়। নমুনা পরীক্ষা করাতে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়েন। সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। ৫০ জনের বেশি পরীক্ষা করা হবে না জেনেও মধ্যরাত থেকে অনেকেই অপেক্ষা করেন। এদিকে সেবা প্রত্যাশীরা অভিযোগ করেন, ১ সপ্তাহের বেশি সময় পার হলেও অনেকেই পরীক্ষার রিপোর্ট পাননি।
সকাল 5টার সময় এসেছি, আমি বলছি যে যারা টাকা দিয়ে নেবে তারা একটু সিরিয়াল মেনটেন করুক, কিন্তু উনি কি করে সিরিয়াল মেনটেন না করে 500 টাকা টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। 50 জন যারা 200 করে নেবে ওই সিরিয়ালে আমরা সিরিয়াল পাই নাই, কারণ অনেক লোক যেহেতু নাই সেহেতু আমরা ফ্রি সিরিয়ালে প্রথম দাঁড়াইছি। বলতেছে আপনারা অভিযোগ লিখে যান, অভিযোগ লিখে গেছি, নেগেটিভ রেজাল্টটা পেলে তো আমি অফিসে জয়েন করতে পারবো। এখন সেই আছে 10 দিন ধরে ঘুরতেছি, কোনো রেজাল্ট নাই, বলে যে SMS যাবে, ওয়েট করেন। প্রাইভেট কোম্পানি কিন্তু তাদের রিপোর্ট নিয়ে ঝামেলা হচ্ছে, রিপোর্টটা কাটিয়ে দেবে, কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই, যদি রিপোর্ট না পায় তার সাথে যোগাযোগ করবে। এরা বলতেছে আমরা শুধু স্যাম্পল কালেকশন করি, রিপোর্টের দায়িত্ব আমাদের না। এই যে একটা হেফাজত কন্ডিশন, এটার জন্য আমি এমপি সাহেবকে বলছি। করোনা পরীক্ষার নমুনা দিতেই অন্তত 10 দিন অপেক্ষা, কারো আবার 1 মাস। সংক্রমণ গতির বিপরীতে এমনই হাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দিনের পর দিন ঘুরেও নমুনা পরীক্ষা করাতে পারছেন না সাধারণ মানুষ। বিভিন্ন মাধ্যমে যারা নমুনা দিতে সক্ষম হচ্ছেন, রিপোর্ট পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আছে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ। সপ্তাহ পেরোলেও অনেকে রিপোর্ট না পেয়ে হাসপাতালে এসে খোঁজ করছেন। এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। এসব নিয়ে অবশ্য দায়সারা বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের। এখন যে আমাকে আরও 10 দিন আমার বাসায় থাকতে হবে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি জবলেস হতে পারি। আগে 7 দিন 10 দিনের বাজার করে রাখছিলাম, এখন আমার বাজারও প্রায় শেষ। স্লিপটা পেলাম, সেই স্লিপে হচ্ছে আপনার ওনাকে আমাকে কোনো টেস্টের রিপোর্ট দিল, হচ্ছে ডেট দিল 25/7। 24 তারিখ যদি আমি স্যাম্পল দিতে কানেক্ট করি তাহলে আমি এতদিন কি করব? 1 তারিখে টেস্ট করানোর পরে আমাকে বলা হয় যে পরের দিন 10টার দিকে এখানে প্যাথোলজির 204 নম্বর রুম আছে, ওইখানে আমাকে রিপোর্ট দিবে। ওই দিন বলে যে আপনার আজকে রিপোর্ট আসে না। তো এরকমই কন্টিনিউয়াসলি আমি 4 দিন টানা যাই। যেসব রোগী আমাদের এখানে ভর্তি হয়, যেসব স্টাফ আমাদের এখানে আক্রান্ত হয়, তাদেরই টেস্ট করার কথা। আর বাইরে যেটা আছে তাদের আমরা করতে পারলে ভালো, কিন্তু আমাদের তো সীমাবদ্ধতা আছে, আছে আমাদের ওই রকমের জনবলও নেই, ওই রকম আমাদের লজিস্টিক্সও নেই। করোনা সংক্রমণ ঠেকাতে 21 দিনের জন্য লকডাউন করা হলো রাজধানীর ওয়ারী এলাকা। সকাল থেকেই কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। 17টি প্রবেশ মুখের মধ্যে 15টি বন্ধ রাখা হয়েছে। খোলা রাখার 2টি পথ দিয়ে জরুরি প্রয়োজনে বের হতে পারবেন শুধু জরুরি সেবার সাথে নিয়োজিতরাই। সকাল থেকেই এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগ মানুষই বলছেন করোনার বিরুদ্ধে লড়তে এই লকডাউনের কোনো বিকল্প নেই। যদিও এরই মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র সরে গেছেন চাকরিজীবীরা। সেবার সাথে যারা জড়িত আছে, যারা অসুস্থ রোগী আছে, শুধুমাত্র তাদেরকে আমরা বাইরে অ্যালাউ করতেছি, এছাড়া আর কাউকে। আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি লকডাউনটা হয়ে যাবে না। আমি রোজ আনি রোজ খাই, মানে কি করুম বলেন। আমরা ওয়ারি বাসা বাড়ি কাম করি, এখন আমাকে ঢুকতে না দিলে আমরা কেমতে চলুন। এখন ঘর ভাড়া দিতে পারি না, এখন আবার কাজ দিছে বন্ধ করে, এখন কিভাবে বাঁচবো এটাই তো বলতে পারতেছি। এটা চ্যালেঞ্জ হিসেবে মনে করতেছি না। তারা সরকারের প্রতি আস্থা আছে, তারা সরকারের প্রত্যেকটা নির্দেশনা মানবে। জরুরি প্রয়োজনে হোন্ডা মোবাইলে 2জন অফিসার আছে, পাবলিকের হেল্পের জন্য আছে, এবং আইন শৃঙ্খলা বা এখানে যাতে কোনো অন্য কিছু না হয় সেটি রক্ষা করার জন্য তারাও কাজ করছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন, তিনি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে এখন। স্বপন, 21 দিনের লকডাউন নিয়ে একেবারে শুরুর সময়টায় স্থানীয়দের প্রতিক্রিয়া মাত্রই শুনলাম। কেউ কেউ বলছেন জানতেন না, কেউ কেউ তাদের যেই জীবন জীবিকার সঙ্গে এর যে বিপত্তি সেটির কথা বলছেন, আবার অনেক আইন মানার কথা বলছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তাদের বক্তব্য শুনছিলাম। প্রথম দিনের সময়টা পার হয়ে যাওয়ার পর, অর্ধেকটা সময় পার হওয়ার পর আসলে চিত্রটা কেমন এখন তো সবাই নিশ্চয়ই জেনেছেন, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের যেই সার্বিক প্রস্তুতি সেটির প্রয়োগ ইতোমধ্যে হচ্ছে। কেমন দেখছেন পরিস্থিতি, কি বলছেন তারা? সৌমিত্র, যেটি হলো যে ঢাকা দক্ষিণ সিটির ওয়ারী এলাকার যে 41 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ঢাকার যে দ্বিতীয় যে পরীক্ষা লকডাউনের, সেইটা হলো ওয়ার্ডের এই 41 নম্বর ওয়ার্ডে হচ্ছে। তো সকাল থেকে 6টা থেকে এটা শুরু হয়েছে। এখন এই বিকেলবেলা, এখন একটু কিছুক্ষণ আগে ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে, এজন্য মানুষের এমনিতেই কম। আর এর পাশাপাশি যেটি হলো মানে লকডাউনের আগে যে চিত্র ছিল সেই চিত্র কিন্তু পুরোটা এখানে পাল্টে গেছে। আপনি এখানে যে গলিটা দেখছেন, এখানে প্রায় 1 লাখ মানুষ এই লকডাউনের আওতায় এসেছে এই 41 নম্বর ওয়ার্ডে, এবং এখানে 17টি প্রবেশপথ রয়েছে। সেই 17টি প্রবেশপথের মধ্যে 2টি প্রবেশপথ দিয়ে মানুষকে এখানে বিশেষ প্রয়োজনে এবং জরুরি প্রয়োজনে ঢুকতে এবং বের হতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এখানে দেখছেন যে স্বেচ্ছাসেবকরা এখানে আছে, এবং পুলিশ
এখানে আমার পুলিশের লোকজন এখানে আছে, তারা হলো সকাল দিকে যেমন মানুষের অভ্যস্ততার জায়গা থেকে যেমন একটু ঘাটতি ছিল, তো সেই ঘাটতি থেকে এখন হলো কমে এসেছে মানুষের প্রবেশ এবং বের হওয়া। তবে আমরা আরেক যে জিনিস দেখতে পাচ্ছি যে লকডাউনের বাইরে কিন্তু আবার অন্যান্য যেসব এলাকায় লকডাউন হয়নি সেখানকার উৎসুক মানুষ কিন্তু আবার এই গেটের এখানে ভিড় করছে। তো সব মিলিয়ে প্রথম দিনে আজকে একটু ঘাটতি এখানে আমরা দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে একজন জরুরি সরঞ্জাম বা কিছু নিয়ে তার মাস্ক দেখতে পাচ্ছে একজনের কাছে, সেটা নিয়ে ঢুকতে চাচ্ছেন, কিন্তু তার কাছে যেহেতু কোনো অনুমোদন বা জরুরি প্রয়োজনের কোনো অনুমোদন নেই, সেজন্য পুলিশ তাকে হয়তো এখানে প্রবেশ করতে দিচ্ছে না। তো সব মিলিয়ে এখানে যেটা হলো প্রথম দিন যেহেতু আজ, এবং সেই প্রথম দিনের কারণেই মানুষ যেহেতু অভ্যস্ত হয়নি, সেই জায়গা থেকে আজকে একটু ঘাটতি রয়েছে। তবে এখানকার যে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে পরিস্থিতি প্রথম দিন এরকম কিছুটা ঘাটতি থাকলেও তারা আগামী 21 দিন যে সময়টা আছে এর মধ্যে দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে এবং তারা যে লকডাউন যে পরিপূর্ণভাবে তারা কার্যকর করবেন বলে পরিস্থিতি দেখতে পাচ্ছে। ত্রুটি বিচ্যুতি আছে সেগুলির মধ্যে তারা মেরামত করে নেবেন বা সারিয়ে তুলবেন এবং পরিপূর্ণ লকডাউন বাস্তবায়ন হবে। আলমগীর, স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে 14 দিনের লকডাউন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ 15 জন আক্রান্ত হওয়ায় শুক্রবার লকডাউনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে লকডাউন শুরু হওয়ায় নিয়ম মানছেন না অনেকে। ফলে কঠোর নির্দেশনা সত্ত্বেও দেখা গেছে ঢিলেঢালা ভাব। ক্যাম্পাসের ভেতর আসা যাওয়া করছেন অনেকে। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান শনিবার সন্ধ্যা থেকে এই কার্যক্রম আরও কঠোরভাবে হবে। লকডাউনের এই সময়ে জরুরি প্রশাসনিক কার্যক্রম ও চারুকলা ইনস্টিটিউটে অফিস চালু থাকবে। আগামী 17 জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে। গতিবিধি নিয়ন্ত্রণ করা আসলে আমাদের পক্ষে পুরোপুরি সম্ভব না যদি মানুষ নিজে থেকে সচেতন না হয়। আমি আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে এইরকম অবস্থা ছিল না, সংক্রমণটা বেড়ে যাওয়ার কারণে আপাতত বিশ্ববিদ্যালয়ে জনরাও তারা যেহেতু সচেতন, তারা এই বিষয়টা বুঝবে। দ্বিতীয় দিনের মতো 2 লাখের ওপর করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। 24 ঘন্টায় প্রাণহানি ছিল 5,500। ফলে মৃতের সংখ্যা 5,30,000-এর মতো। মোট আক্রান্ত 1,12,00,000-এর ওপর। দিনের হিসাবে সর্বোচ্চ 1200-র বেশি মৃত্যু হয় ব্রাজিলে। লাতিন দেশটিতে 63,000 ছাড়ালো মোট প্রাণহানি, আক্রান্ত 16.5 লাখ। দিকে 6 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,32,000 ছাড়ালো, মোট আক্রান্ত 29 লাখ। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মৃতের সংখ্যা 30,000 ছুঁই মেক্সিকোতে, আক্রান্ত 3.25 লাখ। ভারতেও রেকর্ড 23,000 নতুন রোগী শনাক্ত হলো, মোট আক্রান্ত 6.5 লাখ, প্রাণহানি 18,700। এর মাঝেই সতর্কতা অবলম্বনের শর্তে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদ খুলে দিল প্রশাসন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার টুইটার পোস্টে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, জ্বর এবং অন্যান্য লক্ষণ অনুভবের পর দ্রুত হোম কোয়ারেন্টাইনে যান, দ্রুত করান কোভিড-19 পরীক্ষা, যাতে পজিটিভ আসে ফলাফল। কুরেশি আরও জানান, শারীরিক দুর্বলতা না থাকায় বাসায়ই চলবে চিকিৎসা। সেখান থেকেই তিনি দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। অবশ্য কার মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন সেটা শনাক্ত করা সম্ভব হয়নি। পাকিস্তানে 2,22,000-এর মতো মানুষের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 4,500-এর বেশি। যুক্তরাজ্যের কোয়ারেন্টাইন তালিকা থেকে অব্যাহতি পেল আরও 59 দেশ। শুক্রবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশ করে এই বিবৃতি। মন্ত্রী গ্র্যান্ট শেপস জানান, করোনাকালে পর্যটন খাতের উন্নয়নের স্বার্থেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কেননা চলমান গ্রীষ্মকালীন ছুটিতে অনেক পর্যটকই ব্রিটেনমুখী হবেন। তাদের সুবিধার জন্যই যুক্তরাজ্যে প্রবেশের পর 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নীতিমালা থেকে সরে এলো বরিস জনসন সরকার। এর মাঝে বেশিরভাগই ইউরোপের দেশ, রয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক। তবে নতুন তালিকায় নেই বাংলাদেশের নাম। আগামী 10 জুলাই থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। সব খবর ছোট্ট একটা বিরতি, তবে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। ফিরছে একটু পরে। আবারও স্বাগত, দেখছেন সব খবর। উজানে বৃষ্টি কমায় দেশের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পানি কমেছে উত্তর ও মধ্যাঞ্চলের বেশিরভাগ পয়েন্টে। তবে এখনও বিপদসীমার ওপরে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বলছে আগামী কয়েকদিন পানি কমতে পারে, তবে 7 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির অবনতির আভাস দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও জামালপুরে এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। প্রকট হচ্ছে খাবার, পানি ও জ্বালানির সংকট। পানিতে তলিয়ে এরই মধ্যে নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ধান এবং সবজি। থাকার জায়গা নাই, কালকে রাতে ভাত খাওয়া আছে সারাদিন গেছে, আজকে এখন কখন পাক হবে তার ঠিক আছে। ভাত তো নাই, তরকারি তো নাই, যদি ভাত জোড়া তাই তো তরকারি আরো নেই। মেম্বার চেয়ারম্যান কাহিনী সাহায্য দেয় না, যা সাহায্য আছে মেম্বার খাওয়া দেয় আমরা সেই করে। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, যেসব এলাকা পানিবন্দী ছিল সেগুলোর খবর নিশ্চয়ই আপনি রাখছেন। করোনার এই সময়ে এই মুহূর্তে ত্রাণ ঠিকঠাকভাবে কি তারা পাচ্ছেন? আর একে করোনার এই সার্বিক মহামারীর পরিস্থিতি, তার উপর আবার এই মরার উপরে খাড়ার ঘা, নতুন করে বন্যা এলো, ধান ভেসে গেছে, সবজি ভেসে গেছে, ভয়াবহ রকমের বিপর্যয় তাহলে নেমে এলো এই এলাকার মানুষগুলোর উপর, কি বলছেন তারা? সৌমিত্র, আপনি আসলে ঠিকই বলেছেন। আসলে এই করোনার একদিকে করোনা আর একদিকে বন্যা, এই বানের পানিটা কিন্তু এখন তৃতীয় পয়েন্ট আছে, সেখানে পানি বাড়ার কারণে কিন্তু আবারও কিন্তু এই পানি কিন্তু ঢুকছে। একদিকে তো কাজ নেই, কর্মহীন মানুষ, তার উপর আবার পানিবন্দী। আপনি দেখতে পাচ্ছেন আমার যে পেছনটা, এটি কিন্তু যে ভুট্টার ক্ষেত ছিল, এখানে কিন্তু বাদামের আবাদ ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এই বন্যার বানের পানির কারণে কিন্তু সে পুরোটাই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এই বানের এই ভুট্টার ক্ষেত অথবা আপনার বাদাম ক্ষেত, এর কোনো ফসলই কিন্তু এই যারা মানে কৃষক আছেন, এই নদী পাড়ের কৃষক বা নদীর এই চরাঞ্চল বা চরাঞ্চলের পাশের যে নিম্নাঞ্চলের কৃষকগুলো তারা কিন্তু তুলতে পারেননি। আরেকটি বিষয় বলি যে একটি এই তিস্তা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটি তিস্তা প্রোটেকশন ওয়াল ছিল, যেটি পানি উন্নয়ন বোর্ড বছর দুয়েক আগে 168 কোটি টাকা ব্যয় করেছিল। আপনি দেখতে পারবেন যে এটি নিচু করার কারণে কিন্তু পানি কিন্তু দেখেন আপনি বাড়ার সাথে সাথে কিন্তু এই আবার উপরের অঞ্চলটাতে ঢুকে পড়ছে। সেখান থেকে কিন্তু পানি আবার কোনোভাবে যখন পানিটা নেমে যাবে, এই জায়গাগুলো কিন্তু প্লাবিত থেকেই যাবে। সেগুলো কিন্তু কোনোভাবেই এই যতক্ষণ পর্যন্ত না আকাশ ভালো হবে, খরা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো পানির মধ্যেই তলিয়ে থাকবে। অর্থাৎ সব মিলে কিন্তু তিস্তাপাড়ের মানুষের অবস্থা একেবারেই নাজুক পরিস্থিতি তারা আছেন। এই পরিস্থিতিতে কিন্তু মানুষকে যে আপনার সরকারি তরফে বা বেসরকারি তরফে যে রংপুরের, বিশেষ করে রংপুর জেলায় আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো খবর পাইনি যে কারো জন্য কোনো কিছু করা হয়েছে বা ত্রাণ তৎপরতা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন যদি বলবার চেষ্টা করছেন যে তারা তালিকার মধ্যেই আছেন এখনো, তবে তাদের কাছে মজুদ আছে 60 মেট্রিক টন চাল এবং আপনার 5 লাখ টাকা, তারা যথাসময়ে সেটি দিবেন। তবে কখন দিবেন এই প্রশ্নটি কিন্তু এই তিস্তাপাড়ের মানুষের, অসংখ্য মানুষের, আমি যখন কথা বলছি তাদের, আর বিশেষ করে যে সবজি এবং যে কৃষির যে ক্ষতিটি হয়েছে, এটি কিন্তু কাটিয়ে ওঠা তাদের জন্য একেবারেই কঠিন হয়ে যাবে। পাশাপাশি কিন্তু অনেক মৎস্য খামার আছে যেগুলো থেকে কিন্তু মাছ ভেসে গেছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 2247। আপনি যখন মাঝার বলছেন যে আপনি আসলে একটা ফসলি ক্ষেত বা কৃষি জমির পাশে দাঁড়িয়ে কথা বলছেন, তখন আসলে আমার ভুল ভেঙেছে। আমি প্রথমে ভেবেছিলাম আপনি কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন। বুঝতেই পারছি সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতি, আপনি মাছের ঘেরে কথা বলছেন, সেটিও যে বাদ যাবে না এই বন্যার প্রকোপ থেকে, সেটি আর বলার অপেক্ষা রাখে না, এবং তাদের দুর্ভোগের কথাও সেটি সহজেই অনুমেয়। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। করোনা সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক সহ অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি ঈদের আগেই শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকদের প্রতি অনুরোধ জানান। ঈদের আগের 3 দিন সড়ক মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। তবে কৃষি, শিল্প ও রপ্তানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ সহ জরুরি সেবা এর আওতামুক্ত থাকবে। ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন না করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সংক্রমণের বিস্তার রোধে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য শ্রমগণ শিল্পসমূহ ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি প্রদানে বিজিএমইএ, বিকেএমইএর দৃষ্টিও আকর্ষণ করছি। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকগণ বরাবরের মতো এবারও সহমর্মিতার নজির স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। করোনা ভাইরাস পরীক্ষায় সরকারি হাসপাতালে ফি আরোপ গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে আরোপিত ফি বাতিল করে বিনামূল্যে নাগরিকদের টেস্টের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এমনিতেই অর্থনৈতিক সংকট চরমে। আমাদের প্রতিবেশী কোনো দেশই টেস্ট করাতে ফি নেয় না। উপরোক্ত প্রায় প্রতিটি দেশে সরকার স্বেচ্ছাসেবীদের ঘরে ঘরে পাঠাচ্ছে নমুনা সংগ্রহ। টেস্ট করাতে জনগণ উৎসাহিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আর আমাদের দেশে শাসক গোষ্ঠী এই মহামারীকে বানিয়েছে মুনাফা অর্জনের উপলব্ধ বিষয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের প্রয়োজনীয় সরঞ্জাম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে জরুরি বৈঠক শেষে তিনি জরুরি ভিত্তিতে রংপুরে আরও একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান। হাসপাতালে প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম বৃদ্ধির দাবিও জানানো হয়। রাঙ্গা বলেন, রংপুরের সামাজিক দূরত্ব নিশ্চিতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। মানুষের অসচেতনতার কারণে তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মনে করেন রাঙ্গা। হাই ফ্লো নেজাল ক্যানুলা একটা, আর একটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন মাস্ক, এই দুইটা কম আছে। এই দুইটি জরুরি ভিত্তিতে সরকারের কাছে আমরা চাচ্ছি যে জরুরি ভিত্তিতে গভর্নমেন্ট যদি এখানে পাঠা দেয় তাহলে আরও কিছু মানুষ তাদের জীবনটা ফিরে পাবে। জুলাইয়ের মাঝামাঝি মহাখালী ডিএনসিসির মার্কেট ভবনে চালু হচ্ছে 1000 বেডের আইসোলেশন সেন্টার। একই ভবনে প্রস্তুত হচ্ছে 250 বেডের করোনা বিশেষায়িত হাসপাতাল। এরই মধ্যে হাসপাতালের 75% কাজ শেষ হয়েছে। আইসোলেশন সেন্টারটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে, আর হাসপাতালটি পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, সম্মুখ সারির যোদ্ধাদের জন্য ডেডিকেটেড থাকবে এই হাসপাতালটি। করোনার এই সময়ে ভবনটিকে কাজে লাগাচ্ছে সরকার। চালু হচ্ছে আইসোলেশন সেন্টার ও করোনা বিশেষায়িত হাসপাতাল। 1000 বেডের আইসোলেশন সেন্টারের সব কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায় আছি। আমার তার কাম দুটাতে 5 তলা সব কাম কমপ্লিট। এটি মূলত ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য। এখানে 50 শয্যার একটি আইসিইউ থাকবে এবং সেই সঙ্গে একটি পিসিআর ল্যাবও থাকবে। এটা আরো সপ্তাহ 2 সময় লাগবে। আর্মির থেকে ডাক্তার অলরেডি পোস্টেড হয়ে গেছে এবং ওনারা কোথায় বসবেন না বসবেন এরাও আমরা কাজ শুরু করেছি। অ্যারাউন্ড 82 জন ডাক্তারকে আবার নিয়োগও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে, নাহলে ম্যাক্সিমাম দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এটা আমরা চালু করে দিতে পারবো। চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমন বাড়ছে সুস্থতার সংখ্যাও। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 5000-এরও বেশি। সুস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখছে চট্টগ্রামে গড়ে ওঠা বিভিন্ন বেসরকারি আইসোলেশন সেন্টার। এর মাঝেই বেসরকারিভাবে তৈরি হয়েছে বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার। এসব সেন্টার থেকে প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। মানসিক দৃঢ়তা সুস্থ হয়ে ওঠার মূল হাতিয়ার বলছেন সুস্থ হওয়া ব্যক্তিরা। করোনা যুদ্ধে জয় হওয়াটা নিশ্চয়ই আনন্দের। 14 দিন আইসোলেশনে থাকার পর একটা যে মুক্তি, এটা আসলে অনেক ভালো লাগে। এখন আমরা সুস্থ মতো চলাফেরা করতে পারবো। এই মাত্র 12 দিনে আমরা 55 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিয়েছি। এখন এই মুহূর্তে আমাদের কাছে ভর্তি হচ্ছে প্রায় 39 জন এবং বাকি 16 জন, 4-5 জন ওখান থেকে সংকটাপন্ন হওয়ার কারণে বিভিন্ন হসপিটালে আমরা রেফার করেছি। আর বাকিগুলো 16 জনের মধ্যে বাকিগুলো সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য 2টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক ও পিপি সামগ্রী দিয়েছে লাভ ফর চট্টগ্রাম নামে একটি সংগঠন। চট্টগ্রাম ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী হস্তান্তর করেন সংগঠনটির সদস্যরা। এ সময় বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সংগঠনটির সদস্যরা বলেন, চট্টগ্রামে জন্ম নেয়া বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের নিয়ে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলছে অনলাইনে পাঠদান, অথচ প্রতিষ্ঠানগুলো বেতন ফি নিচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। যদিও অভিভাবকরা বেতন ফি কমানোর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন, তবে শিক্ষামন্ত্রী ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুপক্ষকেই যৌক্তিক আচরণ করার আহ্বান জানান। গত 18 মার্চ থেকে বন্ধ দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। সীমিত পর্যায়ে অনলাইনে চলছে পাঠদান। প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়ের মতোই বেতন নিচ্ছে। আয় কমে যাওয়ায় অভিভাবকরা বেতন ফি কমানোর দাবি জানাচ্ছেন। নানা প্ল্যাটফর্মে আন্দোলনও করছেন নিরুপায় অভিভাবকরা। চাহিদা মতো বেতন না দিলে হয়রানির অভিযোগ তুলছেন তারা। ক্লাসে বেতন ফুল নিয়েছে, বেতন কম হয়, ফুল বেতন দিতে হচ্ছে, কোনো কনসিডারেশন নাই। তারা বলছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাক্সিমাম গার্ডিয়ানরা ধনী,
আসলে কতটা সত্য না। আমাদের এখানে 500 টিচার 28 লাখ টাকা বাড়ি ভাড়া দিতে, এটা বাড়িওয়ালারা আমাদেরকে 1 টাকাও ছাড় দিবে না। যারা দিচ্ছে তাদের কাছ থেকে তো নিচ্ছি। ইংলিশ মিডিয়ামে যারা পড়ায় তারা ম্যাক্সিমামই হচ্ছে সলভেন্ট প্যারেন্টস। ইংলিশ মিডিয়াম স্কুলকে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য একটি সরকারি সংস্থা থাকবে, একটা কমিশন থাকবে এবং এর জন্য একটা স্ট্রং নীতিমালা থাকবে। পরিস্থিতি বিবেচনা করে যে অভিভাবকরা বেতন দিতে না পারবে তাদের উপর যেন চাপ প্রয়োগ করা না হয়। তাহলে এই শিক্ষকরা চলবেন কি করে আর এই শিক্ষা প্রতিষ্ঠান চলবে কি করে? তবে উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। করোনায় থমকে গেছে দেশের প্রকাশনা শিল্প। অনিশ্চয়তায় দিন কাটছে এই শিল্পের সাথে জড়িত কয়েক লাখ মানুষের। সৃজনশীল প্রকাশকরাও ধুঁকছেন অর্থনৈতিক টানাপোড়েনে। বলছেন সরকারি প্রণোদনা ছাড়া প্রকাশনা শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। পুরো বাংলা বাজার ঘুরে এখন সচল প্রিন্টিং প্রেস খুঁজে পাওয়া যাবে হাতে গোনা কয়েকটা। একটা সময় যেখানে ছিল হাজারো মানুষের সমাগম, ছিল নতুন বইয়ের ঘ্রাণ, অবিরাম শোনা যেত প্রেস মেশিনের শব্দ, সেই বাংলা বাজারে এখন স্থবিরতা। করোনা পরিস্থিতিতে বন্ধ বেশিরভাগ প্রেস। কাজ অনুসারে কমিয়ে আনা হয়েছে লোকবল, তাই জীবিকার জন্য অনেকেই ঘুরছেন এই প্রেস থেকে অন্য প্রেসে। আসছেন ভালো কথা, কাজ হবে, কিন্তু কোনো টাকা দিতে পারবো না। বাড়ি যাওয়ার সময় হয়তো গাড়ি ভাড়ার টাকা দিতে পারি। আগে 800, 900, 700, 500 এরকম পড়াই হইতো, কেন 200, 250, 300, 150 এরকম। বর্তমানে কোনো কাজ নাই, বর্তমানে বসে আছি, ভাত বিল গোছানো আমাদের কষ্ট। বর্তমানে যে জায়গায় লোক লাগবে 25 জন, সেই জায়গায় কাজ করে 10 জন। আমরা বইগুলো সারা বাংলাদেশে কোথাও ডিস্ট্রিবিউশন করতে পারিনি। যেই সময় আমরা মেলা শেষ করে বাজারজাত করার সময় আমাদের এই অবস্থা। সরকারি সহযোগিতা ব্যতীত এই সেক্টর ঘুরে দাঁড়ানো খুব অসম্ভব। ইন্টারনেট খাতে ভ্যাটের জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ISPAB। অনলাইন সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, প্রয়োজনে ইন্টারনেট সেবার মূল্য বাড়তে পারে। সীমিত পরিসরে সেবা বন্ধ রাখার হুমকিও দেন তিনি। সংবাদ সম্মেলনে বলা হয়, ইন্টারনেটে 5% এবং ভ্যালু চেইনের অন্য খাতে 15% ভ্যাট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা নিরসন হলে কম মূল্যে ইন্টারনেট সেবা মিলবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বিবেচনায় নিয়ে ভ্যাট কাঠামো পরিবর্তনের দাবি জানায় ISPAB। সংগঠনটি বলছে, দেশে 80 লাখ ব্রডব্যান্ড ব্যবহারকারী আছেন। রাজস্ব কাঠামো যৌক্তিক করা হলে 1 বছরে ব্রডব্যান্ড সংযোগ 2 কোটিতে রূপান্তর হবে। একবারই সার্ভাইভ না করতে পারি, ডেফিনেটলি ইন্টারনেটের মূল্য বাড়বে, কিংবা সীমিত আকারে কিছু কিছু জায়গায় আমাদের হয়তোবা ইন্টারনেট বন্ধ থাকতে হতে পারে। আমাদের জুলাই মাসের মধ্যে যদি আমরা কোনোভাবে আমাদের এই আইটি এনেবল সার্ভিস এবং ভ্যাট রিলেটেড এই সমস্যার সমাধান না হয়, তখন আমরা হয়তোবা সরকারের কাছে অনুরোধ করব যে আমরা ইন্টারনেটের মূল্য বাড়িয়ে দিচ্ছি। ব্রাজিলে জনসম্মুখে বাধ্যতামূলক মাস্ক পরার বিধিমালার উপর ভেটো দিলেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান এই মতামত। বলেন, দোকান, গির্জা ও শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মাস্ক পরার প্রয়োজন নেই, তবে জনবহুল এলাকায় মানুষ পরতে পারেন মাস্ক, তাতেও নেই বাধ্যবাধকতা। প্রেসিডেন্ট উপহাস করে বলেন, কড়াকড়ির এক পর্যায়ে দেখা যাবে বাড়িতে মাস্ক না পরার জন্য জরিমানা গুনতে হবে। দেশটিতে 16.5 লাখ করোনা শনাক্তের মধ্যেই আজ থেকে খুলল সব পানশালা ও রেস্তোরাঁ। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি। তবে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। 26 বাংলাদেশি নাগরিক বৈধভাবে ভারত গিয়ে আটকা পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করে পাঠানো হয়েছে জেল হাজতে। স্বজনরা জানান, গ্রেফতার ব্যক্তিরা কুড়িগ্রামের চিলমারির বাসিন্দা। তারা মার্চ মাসে ভিসা নিয়ে ভারতে যান। দ্বিতীয় দফায় ভারতে লকডাউন বাড়ানো হলে 3 মে ধুবড়ী জেলার চাপোবত থানা পুলিশ তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এরই মধ্যে তাদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারাও গেছেন। তার নাম বকুল মিয়া, বাড়ি চিলমারির রমনা ইউনিয়নে। তার মরদেহ দ্রুতই চ্যাংরাবান্ধা বন্দর দিয়ে দেশে পাঠানো হবে বলে স্বজনদের জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশিকে মারধরের পর গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, সকাল 9টার দিকে সীমান্ত লাগোয়া অংশে ঘাস কাটছিলেন জাহাঙ্গীর। কাঁটাতারের কাছাকাছি গেলেও তিনি বাংলাদেশের সীমানার ভেতরেই ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বাংলাদেশ অংশে ঢুকে বিএসএফ সদস্যরা জাহাঙ্গীরকে মারধর করে।
পরে গুলি করে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় সীমান্তে। পরে তা উদ্ধার করে বিজিবি। ঘটনার সত্যতা স্বীকার করেছেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি বলেন, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। আপাতত এটা কনফার্ম করা গেছে যে এটা বিএসএফ এর গুলিতেই আর কি সে নিহত হয়েছে। আমরা সাথে সাথেই জানিয়েছি, কোম্পানি কমান্ডার লেভেলেও প্রতিবাদ জানানো হয়েছে, কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক হচ্ছে, ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে পতাকা বৈঠক হবে, প্রতিবাদ জানানো হয়েছে, তাদেরকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সরকারি চাল মজুতের সন্দেহে লক্ষ্মীপুরে একটি দোকান সিলগালা করে দিয়েছে প্রশাসন। গোপন সংবাদ পেয়ে গতকাল রাত 11:30টায় ধানহাটা বাজারে অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদওয়ান আরমান। এ সময় নিজাম স্টোর নামে একটি পেঁয়াজ আলুর আড়ত ঘরে তল্লাশি চালানো হয়। চাল থাকতে পারে এই সন্দেহে দোকানটি সিলগালা করা হয়। অভিযানের খবরে পালিয়ে গেছেন দোকান মালিক। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও। মন্দার কবলে সঞ্চয়পত্র বিক্রি, নিয়ন্ত্রকমূলক ব্যবস্থা এবং মানুষের সঞ্চয় না থাকায় কমছে বিনিয়োগ। বিদায়ী অর্থবছরের শেষার্ধে প্রতি মাসেই কমছে বিনিয়োগের পরিমাণ। বিশেষ করে এপ্রিল মাসে বিক্রিতে সবচেয়ে বেশি মন্দাভাব তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয়ে মারাত্মক ভাটায় আর্থিক টানাপোড়েনে সরকার। তার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি কমে গেলে সংকট আরও বাড়বে। অন্য যে কোনো উৎস থেকে সঞ্চয়পত্রে মুনাফার হার বেশি, তাই অর্থ জমার ক্ষেত্রে মানুষের নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। এই খাত থেকে বড় অঙ্কের ঋণ নেয় সরকার। বিশেষ করে জানুয়ারি মাস থেকে ধারাবাহিকভাবে কমছে বিক্রি। সবশেষ তথ্য, গেল এপ্রিল মাসে বিক্রি হয়েছে সবচেয়ে কম। যদি অনিশ্চয়তা থেকে যায় তাহলে কিন্তু মানুষ চেষ্টা করবে যে তার হাতে তারল্য অর্থ রাখতে সংকটকালীন আপৎকালীন ব্যবস্থার জন্য। ফলে সেদিক থেকে তখন সঞ্চয়পত্রের বিক্রি হয়তো অতখানি হবে না। সঞ্চয়পত্র থেকে সরকারের যে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা অর্জন করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। জানুয়ারি মাসে আমাদের ডিপোজিট গ্রোথ ছিল প্রায় 12%, আমাদের আপ টু এপ্রিল ইয়ার অন ইয়ার গ্রোথের 8.5%। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পেয়েছি যে এই প্যান্ডেমিক পিরিয়ডে বিকজ অফ ইন্টারেস্ট রেট অফ দ্য ডিপোজিট দিচ্ছি প্রায় 25,000 কোটি টাকা কিন্তু ডিপোজিট কমে গেছে। আগের মতো তো ওইভাবেই গেলে আমরা তো লিমিটও লিমিটেড করে দিচ্ছি। আগে যেমন বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা সিলিং ছিল, আমরা তো এখন সর্বোচ্চ সিলিং সব কিছু মিলাই এখন 50 কোটি। সেই ক্ষেত্রে তো একটু সংকীর্ণ হয়েছি। আগে যাদের রাখা আছে বা বাই দিস টাইম তাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, তারা তো রাখতে পারছেন না। কোরবানির ঈদকে সামনে রেখেই গরু লালন পালন করে টুঙ্গিপাড়ার খামারিরা। বিক্রির টাকায় চলে তাদের পরিবার। কিন্তু এবার তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আশঙ্কা কমে যেতে পারে গরুর চাহিদা ও দাম। তবে ভারতীয় গরুর আমদানি ঠেকালে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ অফিস। ঋণ নিয়ে ঈদুল আজহার 9 মাস আগে থেকেই শুরু হয় গরু লালন পালন। তবে করোনার কারণে উপযুক্ত দামে গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন স্থানীয় খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু পরিচর্যা করায় এই অঞ্চলের গরুর চাহিদা বাড়ছে, কিন্তু মহামারীর প্রভাবে চাহিদা ও দাম কমে গেলে ক্ষতিগ্রস্ত হবেন জেলার খামারিরা। ঈদুল আজহায় ইন্ডিয়া থেকে কোনো গরু যদি বাংলাদেশে প্রবেশ না করে তারা লাভবান হবে। হাট বাজারগুলো আমরা নিয়মিত পরিদর্শন করে থাকি। আগামীতে যে পশুর হাটগুলো বসবে কোরবানি উপলক্ষে, সেখানেও আমাদের ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। টাকা ছাড়া কিছুই নড়ে না নড়িয়ায়। উপজেলা ভূমি অফিস নিয়ে এমনই অভিযোগ শরীয়তপুরে। সম্প্রতি সিন্ডিকেটের ঘুষ লেনদেন আরও বেড়েছে বলে অভিযোগ। দলিল সংক্রান্ত যে কোনো কাজেই দিতে হয় মোটা অঙ্কের টাকা। সম্প্রতি 30 জন ব্যবসায়ীর নামে জমি বন্দোবস্তের সময় ঘুষ দেয়া নেয়া নিয়ে অফিসের কর্মকর্তাদের মধ্যেই তৈরি হয় মনোমালিন্য। নড়িয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের সাথে ঘুষের টাকা নিয়ে তর্ক করছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে বিষয়টি ধরা পড়ে। এটা আমি দিছিলাম 2 বিটির জন্য 40,000, আর আমার চেয়ারম্যান মহোদয় দিছে 2 বিটির জন্য 50,000 টাকাটা। তো মানে আমাদের বাজার সভাপতির মাধ্যমে দিতেইব, আমার দিতেইব অফিসে, হে দিব অফিসে, অফিসে আবার এটার ব্যবস্থা করছি না। কিন্তু আমি সরকারি তহসিলদার হিসেবে আমাকে উপর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি সেটা বাস্তবায়ন করে ওই অফিসে জমা দিয়ে আসছি, এবং আমি আসার আগে সব কাগজপত্র যেখানে যা আছে সব কিছু ওই অফিসে জমা। এটা আপনি কি অভিযোগ করলেন এটা আমার জানা নেই। আসলে কে কার কাছ থেকে আপনি শুনেছেন, আসলে আমি এসব কোনো কিছু বলিনি, কোনো কিছু আমার জানা নেই। বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে, যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
আউশের প্রণোদনা বিতরণে চরম অনিয়ম ধরা পড়েছে নওগাঁয়। অভিযোগ, প্রান্তিক কৃষকের পরিবর্তে সার বীজ পেয়েছেন অনেক প্রভাবশালী ব্যক্তি। তালিকা তৈরিতে গরমিল মিলেছে সেই অভিযোগের সত্যতাও। মাঠ পর্যায়ের কর্মকর্তারা দোষ চাপাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধির ওপর। পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে কমপক্ষে 21 জনের, গুরুতর আহত 10 জন। সবাই শিখ তীর্থযাত্রী। শুক্রবার শেইখুপাড়া লেভেল ক্রসিংয়ের সময় ভ্যানটিতে ধাক্কা দেয় করাচি লাহোর এক্সপ্রেস। জানা যায় শর্টকাট পথ ধরেছিলেন ভ্যান চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় তারও। ভ্যানটিতে নারী, শিশুসহ 25-26 জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। গেল এক বছরে শতাধিক ট্রেন দুর্ঘটনা হয় পাকিস্তানে, যার অন্যতম নভেম্বরে রাওয়ালপিন্ডিগামী ট্রেনের অগ্নিকাণ্ড, যাতে মারা যান 70 আরোহী। করোনা মহামারী থেকে বাঁচতে এবার স্বর্ণ দিয়ে মাস্ক বানিয়েছেন ভারতের শঙ্কর কারাডে, যার দাম প্রায় 2,90,000 রুপি। মহারাষ্ট্রের পুনের এই বাসিন্দার দাবি, স্বর্ণের এই মাস্ক খুবই পাতলা, এর উপরে খুব সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে, যার ফলে শ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। এই ছিল আজকের সব খবরে। যেতে যেতে আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।